দুই দফায় $150 কোটি বেশি ঋণ দিল বিশ্বব্যাংক। এবারে জ্বালানি, সার আমদানি সহ খাদ্য নিরাপত্তায় বিশেষ সহায়তা। ছোট দোকানে ভ্যাট চালুর বিপক্ষে মালিক সমিতি। বাজেট পাশের আগে সিদ্ধান্ত বাতিলের দাবি। অটোমেশন চালু পরামর্শ। মিয়ানমার করিডোর দিয়ে একদিনেই চীনে যাবে বাংলাদেশি পণ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী। বিনিয়োগে তুরস্ককে পাশে চান বিডা চেয়ারম্যান। পুঁজিবাজারে ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা কোম্পানির শেয়ারের দাম বাড়ছে। সাময়িক লেনদেন বন্ধ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাগত স্টার বিজ টুডেতে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। 3 দিনের ব্যবধানে বাংলাদেশকে প্রায় $150 কোটি বেশি ঋণ সহায়তা দিল বিশ্বব্যাংক। এর মাঝে আজ $110 কোটি জরুরি ঋণ সহায়তার কথা জানিয়েছে সংস্থাটি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, সার ও খাদ্যপণ্যের দাম বাড়ায় তৈরি হওয়া ঝুঁকি মোকাবেলায় এই অর্থ দেওয়া হয়েছে। এর আগে গেল বুধবার আর্থিক খাতের উন্নয়নে $45 কোটি ঋণ অনুমোদন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতায় হরমুজ প্রণালী অচল হয়ে সারা বিশ্বে ব্যাহত হচ্ছে জ্বালানি তেল, গ্যাস সহ খাদ্য উৎপাদনের অন্যতম অনুষঙ্গ সারের সরবরাহ। ফলাফল, আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেল, সার ও খাদ্যপণ্যের দাম। এর প্রভাবে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে মূল্যস্ফীতি বাড়ছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এমন পরিস্থিতিতে সার ও জ্বালানি আমদানিতে এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশকে $1 বিলিয়ন বেশি আর্থিক সহায়তা দিল বিশ্বব্যাংক। 2টি প্রকল্পের অধীনে এই সহায়তা দেয়া হবে। এর মধ্যে আছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে $300 মিলিয়ন জরুরি সহায়তা। আসছে মৌসুমের বোরো ও আমন মৌসুম ঘিরে সার আমদানির জন্য দেয়া হবে এই ঋণ সহায়তা। 14 লাখ হেক্টর জমিতে ধান চাষের জন্য 6 লাখ মেট্রিক টন সার কেনা হবে। বিশ্বব্যাংক বলছে এই 2 মৌসুমেই নির্ভর করছে দেশের 90% চালের উৎপাদন। আরেকটি প্রকল্পে $713 মিলিয়ন জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। এই অর্থ থেকে সহায়তা দেওয়া হবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। পাশাপাশি জ্বালানি থেকে শুরু করে খাদ্য, স্বাস্থ্যসেবা সামগ্রীর সরবরাহ স্বাভাবিক রাখতে দেওয়া হবে এই অর্থ। বিশ্বব্যাংক বলছে 2টি প্রকল্পের অর্থই ছাড় হবে 30 জুনের মধ্যে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। আওয়ামী লীগ শাসনামলে বিমাকে কমিশন ব্যবসার খাত হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। শনিবার রাজধানী বিজয়নগরে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম IRF আয়োজিত এক সেমিনারে একথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার এই খাতের উন্নয়নের নতুন নীতিমালা নিয়ে ভাবছে। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিমা খাত এতদিন অবহেলিত ছিল, গ্রাহকদের স্বার্থ দেখার চেষ্টা করা হয়নি। বিমা কোম্পানিগুলো আধুনিক প্রযুক্তির ব্যবহার করছে না বলে সেবার মানও বাড়ছে না বলে অভিযোগ করেন তিনি। কিন্তু কোম্পানির অবস্থা খারাপ এবং পঞ্চমত হচ্ছে যে রেগুলেটরি অনাস্থা এসেছে। গত 17 বছরে শক্তিশালী রেগুলেটরি কাঠামো গড়ে উঠুক, যার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের মধ্যে বিমার গ্রহণের বিস্তৃতি বাড়বে, একই সঙ্গে জবাবদিহিতা বাড়বে এবং একই সঙ্গে যিনি গ্রাহক তার যেন প্রতিটি বিষয় অর্থাৎ তার ন্যায্য প্রাপ্তি ঘটে। বিমা গ্রাহকদের অধিকার নিশ্চিত করার জন্য ডিজিটাইজেশন করতে হবে। ইসলামী ব্যাংক সহ কিছু আর্থিক খাতকে রাজনীতিকীকরণ করেছে একটি পক্ষ। তাই ব্যাংক ব্যবস্থাকে রাজনীতি মুক্ত করতে সংস্কার চলছে বলে জানিয়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকিব। সকালে রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়ার সংসদ অনুষ্ঠানে তিনি বলেন, এবারের বাজেটে মেগা প্রকল্পের চেয়ে মানব সম্পদ উন্নয়নে বেশি জোর দিয়েছে সরকার। প্রতিমন্ত্রী জানান, বেসরকারি বিনিয়োগ বাড়াতে এবার এডিপির আকার আরও বড় করা হয়েছে। তবে আগের তুলনায় ঋণ নির্ভরতা কমানো হয়েছে বলে দাবি করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। এ সময় তিনি বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত 4 মাসে রাজস্ব আহরণ সন্তোষজনক বলে জানান। তাই আসছে অর্থ বছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। সাম্প্রতিক ইসলামী ব্যাংক থেকে শুরু করে আরেকগুলো, কারণ সময়ের কিছু সংকট আছে। কোনো কোনো পক্ষকে আমরা দেখছি যে না, তারা রাজনৈতিক লক্ষ্য আর্থিক খাতের মধ্যে ঢুকিয়ে দিতে চেষ্টা করছেন এবং সেইটা বাংলাদেশের ক্ষেত্রে আগে যেমন ইতিবাচক হয়নি, বর্তমানে হবে না। সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন আছে। আগামী দিনে বাংলাদেশে চীনা বিনিয়োগকারী বাড়বে এবং দেশের বাণিজ্য ঘাটতি অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুপুরে সিলেট আইনজীবী সমিতির নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। এ সময় তিনি বলেন, আগামী দিনে রপ্তানি বাড়াতে চীনা বিনিয়োগকারী আকর্ষণে কাজ করছে সরকার। সে লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় 800 একরের শিল্প পার্ক স্থাপন করা হচ্ছে। এছাড়া চীন মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে 24 ঘন্টায় চীনে পণ্য পৌঁছানোর বিষয়েও আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের থেকে চীনে রপ্তানি বাড়ানোর জন্য আমাদের যে স্ট্র্যাটেজি, চীন ইতিমধ্যে কিন্তু আমাদের সব পণ্যে শুল্কমুক্ত করে দিয়েছে, জিরো ডিউটি। সুতরাং আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায়, যে উপায়টা আমরা অবলম্বন করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে বেশি বেশি করে চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করা। এবং আপনারা জানেন, কিছুদিন আগেই মন্ত্রিসভায় পাশ হয়েছে একটি চাইনিজ ইপিজেড করার জন্য শিল্প এলাকার চাইনিজ বিনিয়োগকারীদের জন্য একটি বড়, বেশ 800 একরের একটি শিল্প পার্ক। তো আগামী দিনে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে বিপুল চীনা বিনিয়োগ দেখব, এবং যার ফলে এই বাণিজ্য ঘাটতির একটা বিপরীত চিত্রের দিকে আমরা হাঁটব। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে চীনের চেয়ে তুরস্ককে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বড় বাণিজ্য ঘাটতি রয়েছে, তবে তুলনামূলকভাবে তুরস্ক থেকে বিনিয়োগ আনার সুযোগ বেশি। শনিবার রাজধানী বাংলাদেশ শিশু একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইকোনমিক্স কেরিয়ার অ্যালায়েন্স আয়োজিত কেরিয়ার এক্সপোর ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট গেস্ট সেশনে এসব কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, বর্তমান সরকার বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, তবে নতুন শিল্প স্থাপনে প্রয়োজনীয় বিভিন্ন সনদ ও অনুমোদন পেতে দীর্ঘসূত্রিতা এবং আমলাতান্ত্রিক জটিলতা বিনিয়োগের বড় বাধা হয়ে আছে। এসব প্রতিবন্ধকতা কমিয়ে আনতে কাজ চলছে বলেও জানান তিনি। আশিক চৌধুরী বলেন, সমস্যা সমাধানের সুযোগ থাকলেও দীর্ঘদিন ধরে দেশের ব্যবসা পরিচালনার প্রক্রিয়া এতটাই জটিল হয়ে উঠেছে যে তা সহজ করা এখন বড় চ্যালেঞ্জ। তবে বর্তমান সরকারের অনেক মন্ত্রী নিজেও ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় তারা এসব বাস্তবতা বুঝতে পারেন এবং ব্যবসার পরিবেশ সহজ করতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন আশিক চৌধুরী। একটা ইন্ডাস্ট্রি সেট করার জন্য বাংলাদেশে যে পরিমাণ লাইসেন্স লাগে এবং যে পরিমাণ ওয়ার্ক পারমিট লাগে, যে পারমিট লাগে, এগুলো আনবিলিভেবল। যখন আমরা লাইসেন্স কমাতে চাই, তখন আমাদের সিস্টেম আমাদেরকে এটা সহসা অ্যালাউ করতে চায় না। এটা আমাদের ইন্টারনাল ব্যুরোক্রেটিক কিছু পুশব্যাক আছে। আপনি ব্যবসা করবেন চিন্তা করলেন, সেখান থেকে লাইসেন্স পেতেই 1 বছর লেগে গেল, এই পুরো টাইমটা আসলে নষ্ট হচ্ছে, ব্যবসা শুরু করা যাচ্ছে না। ওই জায়গাটাকে আমরা যতটুকু পারবো চেষ্টা করছি যতটুকু কমিয়ে নিয়ে আসা। ব্যবসার পরিস্থিতিটা এত জটিল করা হয়েছে, এটাকে খুবই একটা কঠিন একটা জটের মতো, এটাকে ছুটাতে একটু 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 করে আসলে আমাদেরকে আনরেবল করতে হবে। এবার প্রস্তাবিত বাজেটের খবর। ছোট ছোট দোকানের ওপর ভ্যাট প্রস্তাবের বিপক্ষে দোকান মালিক সমিতি। বাজেট পাশের আগে এ সংক্রান্ত আইন বাতিল করার দাবি জানিয়েছে সংগঠনটি। আজ মগবাজার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এসব প্রতিষ্ঠানকে ভ্যাট ট্যাক্সের আওতার বাইরে রাখার পাশাপাশি কর আহরণে ডিজিটাল ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে দোকান মালিক সমিতি। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে নতুন অর্থ বছরের জন্য মুদি দোকান, পোশাকের দোকান, বিউটি পার্লার, প্রসাধনী, কনফেকশনারি কিংবা ইলেকট্রনিক্স পণ্য বিক্রির দোকান সহ 17 ধরনের ব্যবসা খাতকে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আনার কথা বলেছেন অর্থমন্ত্রী। দোকান মালিক সমিতি মনে করে প্রান্তিক এসব ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়ের সক্ষমতা সরকারের নেই। শনিবার সকালে মগবাজারে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা বলেন সমিতির নেতারা। এই গভর্নমেন্টের কিন্তু এই সক্ষমতা নেই যে আপনার 1 কোটি এই প্রান্তিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়ের এই সক্ষমতা কিন্তু সরকারের এখন নেই। যে পরিমাণ কষ্ট হবে কর আদায় করার জন্য, তার সে পরিমাণ কর আদায় করতেও পারবে না। এ সময় তারা বলেন, ছোট ব্যবসায়ীদের আয় অত্যন্ত সীমিত, তাদের ওপর করের বোঝা চাপানো উচিত হবে না। উল্লেখ করে সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। মাননীয় অর্থমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে ভোক্তার নিকট থেকে ভ্যাট এবং কর আদায় করবে তা আমাদের বোধগম্য নয়। আর এখানে কতই বা রাজস্ব আদায় হবে, তার সঠিক পরিসংখ্যান কি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আছে?
দোকান মালিক সমিতির নেতারা বলেন, এনবিআর যদি অটোমেশন প্রক্রিয়া পুরোপুরি চালু করতে পারে তাহলে জনগণ ভ্যাট দিতে আগ্রহী হবে। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও চাহিদা অনুযায়ী চার্জিং স্টেশন না থাকাকে বৈদ্যুতিক গাড়ির সম্প্রসারণে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ঢাকা চেম্বার। এজন্য অবকাঠামো উন্নয়ন সহ সমন্বিত নীতিমালা প্রণয়নের পরামর্শ ব্যবসায়ী সংগঠনটির। সকালে মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তারা জানান, বৈদ্যুতিক যানবাহনের উৎপাদন বৃদ্ধির জন্য যন্ত্রাংশ আমদানিতে কর ছাড় দেওয়া হয়েছে। ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে 2031 সাল পর্যন্ত। এছাড়া আগামী অর্থবছরের বাজেটে ইভি নিবন্ধনে অগ্রিম কর হ্রাস ও সোলার পাওয়ারে কর ছাড় দেওয়া হয়েছে। এসব সুবিধা থাকলেও অবকাঠামোগত জটিলতা এই খাত বিকাশের জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে বলে তারা মনে করেন। বিদ্যমান জ্বালানি সংকটের পাশাপাশি ঢাকা এবং মহাসড়কগুলোতে চার্জিং স্টেশন ও বাস ডিপোর অভাব ইভির প্রসারে বড় বাধা বলে মনে করেন তারা। এছাড়া প্রাথমিক পর্যায়ে গাড়ি কেনায় উচ্চ মূল্য ও ব্যাটারি রিসাইক্লিং ইকোসিস্টেম না থাকায় বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করে ডিসিসিআই সভাপতি। যত ইনভেস্টমেন্ট আপনার বাস কিনতে লাগে তার মতো অলমোস্ট সমসাময়িক ইনভেস্টমেন্ট লাগবে আপনার চার্জিং স্টেশন ফ্যাসিলিটি তৈরি করার জন্য। সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সরকারের আমাদের যেটা রেকমেন্ডেশন থাকবে যে সরকারের উচিত গণপরিবহনের ঢাকা শহর এবং চিটাগং শহরকে 20 বছর ধরে সাবসিডি দিতে হবে যদি সরকার সিরিয়াসলি চায় যে তাদের শিফটটা ইভি মোবিলিটির যে শিফটটা সেটা মানে করার লক্ষ্য যদি ওনাদেরকে নির্ধারণ করতে হয়। পুঁজিবাজারে ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা 62টি কোম্পানির শেয়ার লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে ডিএসই তালিকা প্রকাশের পরও বেশ কিছু শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। সরকারের পক্ষ থেকে বন্ধ কোম্পানি পুনরায় চালুর ঘোষণার পর কারসাজি চক্র দাম বাড়িয়ে মুনাফা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ অংশীজনদের। তাই সব শেয়ারে বিনিয়োগে বিনিয়োগকারীদের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত 62টি কোম্পানিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এসব কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছে। এর মধ্যে 32টি কোম্পানি বন্ধ এবং 30টি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ বা অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। কোম্পানিগুলো সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি নিরীক্ষকদের পর্যবেক্ষণ এবং সার্বিক আর্থিক অবস্থার উপর ভিত্তি করেই এই তালিকা প্রকাশ করেছে ডিএসই। ডিএসসি তালিকায় থাকা এসব কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ বন্ধ রয়েছে। তবে তালিকা প্রকাশের পরও বেশ কিছু শেয়ারের দাম বাড়তে দেখা গেছে। সরকারের পক্ষ থেকে বন্ধ কোম্পানি পুনরায় চালুর ঘোষণাকে কাজে লাগিয়ে কারসাজি চক্র দাম বাড়িয়ে অবৈধ মুনাফা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ অংশীজনদের। স্মল ক্যাপিটালাইজেশনের কোম্পানি, ক্যাপিটাল ছোট বিধায়, ফ্লোটিং শেয়ারটা কম বিধায় মানুষ এখানে যারা সোকল গ্যাম্বলার তারা এখানে লিকুইডিটি দিয়ে একটা ফেক ট্রেডিং, সার্কুলার ট্রেডিং করে এখানে তারা গ্যাম্বলিং করতে পারে এবং সেইটা খুব দ্রুত করতে পারে যেহেতু অল্প টাকা দিয়ে জিনিসগুলো কারসাজি করা যায় এবং এটা মানুষকে সহজেই অ্যাট্রাক্ট করে, বিশেষ করে সহজ সরল যারা তারা আসলে এই আমি বলবো এটা ট্র্যাপে তারা ফাঁদে পা দেয়। নিরীক্ষকরা কোনো কোম্পানির টিকে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করলে তা বিনিয়োগকারীদের জন্য একটি আগাম সতর্কবার্তা। তাই বিনিয়োগকারীদের সুরক্ষায় এই 62টি কোম্পানির শেয়ার লেনদেন সাময়িক বন্ধ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সেটা পাওয়ার তাদেরকে দেওয়া আছে, ডিএসসিকে দেওয়া আছে, ট্রেড সেটা যদি করবে। অন্যান্য শেয়ার বাজারের ছোট মার্কেটগুলোতে সেই একই কিছুটা আছে। এই যে তোমরা যেটা বললা যে খামোকার দাম বাড়ানো হচ্ছে, ডিমান্ড ক্রিয়েট করি, তো এটা হচ্ছে তাদের ব্যাপার। তা হ্যাঁ, এটা বলতে পারে যে এটাতে স্যার ক্ষতি হয়ে যেতে পারে, সেটা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তো গঠন করা আছে এই জন্যই, টু প্রটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টিং পাবলিক। তো দেখো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিশেষ নিরীক্ষায় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখা না গেলে বিনিয়োগকারীদের স্বার্থে কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা কমে আসায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 4% কমে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $71। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম প্রতি ব্যারেল $69 বিক্রি হচ্ছে। বিশ্লেষকদের মতে চলতি সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রাথমিক শান্তি আলোচনা শুরু হয় ইরানের জন্য 60 দিনের তেল বিক্রির বিশেষ ছাড় এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমে আসায় তেলের দাম কমেছে। ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরুর আগে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72।
সংঘাত শুরুর পর যা উঠেছিল সর্বোচ্চ $126। দেশের বাজারে ভরিতে 5,000 টাকার উপরে বেড়েছে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,28,556 টাকায়। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,18,291 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,87,440 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,53,148 টাকা। শনিবার স্বর্ণের নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দিতে রাজি হলেও সেই টাকা এখন থাবা বসাতে চায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে এঁটেছেন পরিকল্পনাও। জানিয়েছেন জব্দ সম্পদ ছাড়ের পর সেই টাকা দিয়েই ইরানের জন্য তিনি কিনতে চান গম, ভুট্টা আর সয়াবিন। আর এগুলো কেনা হবে মার্কিন কৃষকদের কাছ থেকেই। বিপুল পরিমাণ ওই ফসল পরে বিক্রি করা হবে ইরানের কাছেই। যদিও ট্রাম্পের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে দেশটি। হোয়াইট হাউসে গেলেন মার্কিন কৃষক ও কৃষি উদ্যোক্তারা। খানিকটা পরই এলেন প্রেসিডেন্ট। বললেন তার সামনে যারা রয়েছেন তাদের তিনি খুবই পছন্দ করেন। আমাদের সাথে বিশেষ একদল মানুষ রয়েছেন, তারা আমার ভালোবাসার মানুষ, কৃষক ও পশুপালক। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। কৃষকদের সঙ্গে ট্রাম্পের এই সাক্ষাতের উদ্দেশ্য এটা জানানো যে কৃষকদের সুবিধা হবে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন। আর এই অনুষ্ঠানেই তিনি টেনে আনেন ইরানকে। কৃষকদের জানান তাদের ফসল বিক্রি হবে ইরানের কাছে। ট্রাম্প দাবি করেন ইরানের যে জব্দ সম্পদ রয়েছে সমঝোতা অনুযায়ী সেগুলো ছাড়ের পর সেই টাকা দিয়ে মার্কিন কৃষকদের কাছ থেকে তিনি ইরানের জন্য ফসল কিনবেন। আমাদের আরও একটি নতুন বাজার আসছে, যার নাম মনোরম দেশ ইরান। এটি একটি সুন্দর জায়গা। কেউ কি সেখানে যেতে চান? ইরান খাদ্য সংকটে ভুগছে। আমরা তাদের কিছু টাকা নিয়ে তা খরচ করব। প্রচুর পরিমাণে গম, সয়াবিন, ভুট্টা কিনব। আর এই প্রক্রিয়াটি খুব শিগগিরই শুরু হতে চলেছে। এটি বেশ বড়ও হবে। আমার মনে হয় এটি অনেক বড় হবে। তেহরানের সম্পদে ট্রাম্পের এমন থাবা বসানোর পরিকল্পনাকে অবশ্য ছাড় দেয়নি ইরান। দেশটির স্পিকার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ফসল কেনা নয় বরং কয়েক দশকের অবিশ্বাসের ফসল কাটছে ইরান। আমেরিকার দাবি মিথ্যা। তারা দাবি করছে আমাদের অবমুক্ত সম্পদ দিয়ে মার্কিন কৃষি পণ্য কেনা হবে। বেশ মজার বিষয় তো। আমরা এখন কেবল সেই ফসলই কাটছি যা তোমরা রোপণ করেছ, আর তা হলো কয়েক দশকের অবিশ্বাস। যুদ্ধবিরতি চুক্তির সমঝোতায় ইরানের পরিষ্কার শর্ত ছিল $24 বিলিয়ন বাজেয়াপ্ত সম্পদ ছাড় দিতে হবে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এই সম্পদ জব্দ রয়েছে। এর মধ্যে $12 বিলিয়ন সম্পদ অবমুক্ত করার বিষয়ে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, যা ছাড় করা হবে 2 ধাপে। এখন সেই অর্থের একটি অংশ দিয়েই নিজেদের উৎপাদিত ফসল ইরানে বিক্রি করতে চাইছেন ট্রাম্প। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এই ছিল স্টার বিস্টুরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।